আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ তুষার, ব্রাদার্স কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গত ক্লাসে আমরা পড়েছিলাম কোরিয়ান ভাষার স্বরবর্ণ 10টি। আজকে আমরা পড়ব কোরিয়ান ভাষার ব্যঞ্জনবর্ণ। কোরিয়ান ভাষার ব্যঞ্জনবর্ণ হচ্ছে 14টি। কোরিয়ান ভাষার ব্যঞ্জনবর্ণ হচ্ছে 14টি। এই 14টি ব্যঞ্জনবর্ণ আমরা ক্লাসে ইনশাল্লাহ টেকনিকের মাধ্যমে শিখব। আমরা যারা আগে পড়েছি তারা ব্যঞ্জনবর্ণকে বইয়ের ভাষায় পড়েছি। আমরা আজকে একটু বইয়ের ভাষার বাহিরে শেখার চেষ্টা করব, যেন আমাদেরটা ক্লাসেই শেষ হয়ে যায়। চলুন শুরু করা যাক। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে কোরিয়ান ভাষা ব্যঞ্জনবর্ণগুলো, যেহেতু আমরা কোরিয়ান ভাষাতে একেবারেই নতুন, সেহেতু আমরা এই বর্ণমালাগুলো বাচ্চাদের মতো শিখব। বর্ণমালাগুলো বাচ্চাদের মতো শিখব। খেয়াল করেন, আমি এখানে পাঁচটা এরকম ঘর আঁকবো। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এরা হচ্ছে 5 ভাই। এরা 5 ভাই। আচ্ছা, ফাইন। এখন এই ভাইয়ের আমি নিচের অংশ কেটে দিব। নিচের অংশ কেটে দিলাম, তাহলে অক্ষরটা হয় এরকম। এই ভাইয়ের আমি উপরের অংশ কেটে দিব। তাহলে খেয়াল করেন, এরকম দেখা যায়। এই ভাইয়ের আমি পাশের অংশ কেটে দিব, এরকম দেখা যায়। আসলে 3টি বর্ণ হয়ে গিয়েছে। এই ভাইয়ের আমি নিচের অংশ কেটে দিলাম, এই ভাইয়ের আমি উপরের অংশ কেটে দিলাম, এই ভাইয়ের পাশের অংশ কেটে দিলাম। তাহলে আমরা মূলত 3টি অক্ষর পেয়ে গিয়েছি। এটা শেখার টেকনিকটা কি, অক্ষরটা উচ্চারণটা কি, খেয়াল করেন। এই অক্ষরটাকে যদি আমরা মজা করে টান দিই, তাহলে এটা একটা বাংলা বর্ণমালার অক্ষর হয়ে গিয়েছে। অক্ষরটার নাম গ। তাহলে এই বর্ণটার নাম হচ্ছে গ। এখন আমি একটু আগেই বলেছিলাম ক্লাসের শুরুতেই যে স্যার, আপনারা অনেকেই আছেন এটাকে গিয়ক পড়েছেন। গিয়ক অ্যাকচুয়াল উচ্চারণটা হচ্ছে গিয়ক, বাট গিয়ক আসলে কোনো কাজে লাগে না, গ কাজে লাগে। তাহলে আরেকটা বিষয় হচ্ছে, গ পারলে গিয়ক এমনিতেই পারা যাবে। গ পারলে গিয়ক এমনিতেই পারা যাবে। তাহলে এই অক্ষরটার নাম হচ্ছে গ। গ, এই অক্ষরটার নাম হচ্ছে গ। টান দিলেই গ হয়ে যায়, সুতরাং এই অক্ষরটা হচ্ছে গ। এরপরে আসি এই দুইটা অক্ষর, খেয়াল করেন বিপরীত দুইটা অক্ষর। এখন মনে রাখার টেকনিক হচ্ছে, এইটাকে টান দিলেই গ হয়ে যায়, সুতরাং এটা গ। এইটাকে টান দিলে গ হয় না। এটাকে টান দিলে কি গ হয়? গ হয় না। যেটাকে টান দিলে গ হয় না সেটার নাম হচ্ছে ন। টান দিলে গ, ফাইন। টান দিলে তো গ হয় না। ও আচ্ছা, গ হয় না। তাহলে যেহেতু গ হয় না, নায়ের ন। নায়ের ন। তাহলে এই অক্ষরটার নাম হচ্ছে গ, এটার নাম হচ্ছে ন। এইটাকে যদি আমি টান দিই, বাংলা একটা অক্ষর হয়ে গিয়েছে দ। বাংলা দ, সুতরাং এই অক্ষরটার নাম হচ্ছে দ।
এই অক্ষরটার নাম হচ্ছে দ। তাহলে গ টান দিলে গ হয়ে যায় গ, যেটা গ হয় না সেটা হচ্ছে ন, টান দিলেই দ। এবার আসি 4 নাম্বার ভাইয়ের কাছে। 4 নাম্বার এবং 5 নাম্বার এই দুইটা ভাই হচ্ছে খুবই পাওয়ারফুল। এই দুই ভাই এর কাছে আসলাম, বলতেছে আমাকে কাটা যাবে না। এখন যেহেতু কাটা যাবে না, তাহলে তো কিছু করার নাই, গেলাম পাশের ভাইয়ের কাছে। পাশের ভাই বলছে আমাকেও কাটা যাবে না। এখন একটা মহা মুশকিল, একরকম তো রাখা যাবে না, দুইটার পাওয়ার তো একই, একই পাওয়ারফুল ব্যক্তি তো কখনো একসাথে থাকতে পারে না। সো আমরা 5 নাম্বার ভাইয়ের পাওয়ারটা একটু বাড়িয়ে দেব। যেহেতু একও রাখা যাবে না কাটাও যাবে না, তাহলে একজনের পাওয়ার একটু বাড়ায় দেব। এই আরো দুইটা অক্ষর হয়ে গিয়েছে। মনে রাখবেন কোরিয়ান ভাষাতে চতুর্পাশ থেকে আটকানো একটা বর্ণই আছে, সেটা হচ্ছে ম। ম। আচ্ছা, মা আমাদেরকে চতুর্পাশ থেকে আটকিয়ে রাখে না? মা যেহেতু আমাদেরকে চতুর্পাশ থেকে আটকিয়ে রাখে, এই অক্ষরটাও চতুর্পাশ থেকে আটকানো, তাহলে এটার নাম হচ্ছে মায়ের ম। মায়ের ম। বাবাও তো আমাদেরকে চতুর্পাশ থেকে আটকিয়ে রাখে, বাট বাবার পাওয়ার মায়ের চেয়ে কম না বেশি? একটু বেশি। তাহলে একটু বেশি পাওয়ার যেটা, তাহলে এটা হবে বাবার ব। ফাইন, তাহলে এই অক্ষরটার নাম হচ্ছে ব। 14টা ব্যঞ্জন বর্ণের মধ্যে আমাদের 5টা ব্যঞ্জন বর্ণ হয়ে গিয়েছে। এই ভাইয়ের নিচের অংশ কেটে দিলে টান দিলে হয়ে যায় গ, উপরের অংশ কেটে দিলে টান দিলে গ হয় না, সুতরাং যেহেতু গ হয় না তাহলে ন, টান দিলেই দ হয়ে যায়, সুতরাং দ। মায়ের ম, বাবার ব। ওকে ফাইন। এবার আসি 3 ভাই। এটাকে এইভাবে না লিখে আমরা এইভাবে লিখি। এরা হচ্ছে 3 ভাই, আগে ছিল 5 ভাই, এখন হচ্ছে 3 ভাই। এই ভাই হলো বড় ভাই, মেঝো ভাই, ছোট ভাই। বড় ভাই, মেঝো ভাই, ছোট ভাই। সো খেয়াল করেন, বড় ভাই, মেঝো ভাই, ছোট ভাই। এখন একটা গল্প বলি, বাস্তব প্রেক্ষাপট যেটা, বাংলাদেশের বাস্তব প্রেক্ষাপটে বাবার পরে দায়িত্ব নেয় কোন ভাই? নিশ্চয়ই বড় ভাই। যার কারণে সে নিজেকে কখনোই পরিবর্তন করতে পারে না, সে যেমন আছে এমনই থাকবে, তার কোনো পরিবর্তন নাই। বড় ভাই সাধারণত বাবার কাজে, বাবা যে কাজ করেন সেই কাজ নিয়ে সংসার মেনটেন করতে ব্যস্ত থাকেন, এই কারণে সে অন্যান্য পরিবেশের সাথে কখনোই মিলতে পারে না, যার কারণে সে হয়ে থাকে সহজ সরল সুন্দর সৎ। বড় ভাই সহজ হয়ে থাকে, বড় ভাই সরল হয়ে থাকে, বড় ভাই সুন্দর হয়ে থাকে, বড় ভাই হয়ে থাকে সৎ। তাহলে এই সবগুলোর মধ্যে একটা কমন অক্ষর আছে বা কমন বর্ণ আছে, সেটার নাম হচ্ছে স। তাহলে বড় ভাই স, বড় ভাইয়ের স, তাহলে এই অক্ষরটার নাম হবে স, অক্ষরটার নাম স। এরপরে আসি, মেজো ভাইয়ের উপরে বড় ভাইয়ের একটা হাত থাকে। মেজো ভাইয়ের উপরে বড় ভাইয়ের সবসময় একটা খেয়াল থাকে ছায়ার মতো, তাহলে যার উপরে একটা হাত থাকবে সেটা হচ্ছে মেজো ভাই। বড় ভাইয়ের একটা খেয়াল থাকে না মেজো ভাইয়ের উপরে, পড়াশোনা করে কিনা, পড়াশোনার খরচ চালাইতে পারতেছে কিনা, তারপরে সে যে মেসে থাকে বা যেখানেই থাকে না কেন তার একটা পকেট খরচ আছে, সেই খরচগুলো কে দেয়? বড় ভাই। তাহলে বড় ভাই মেজো ভাইয়ের উপরে একটা কি হাতের মতো, একটা ছায়ার মতো থাকে। তাহলে যার উপরে একটা হাত আছে এটা হচ্ছে মেজো ভাই। মেজো ভাই লিখতে জ, অক্ষরের নামও জ। মেজো ভাই লিখতে জ,
অক্ষরের নামও জ। এবার আসি ছোট ভাইয়ের কাছে। ছোট ভাইয়ের উপরেও তো বড় ভাইয়ের একটা হাত থাকে, শুধু কি মেজো ভাইয়ের উপরে থাকে? না, ছোট ভাইয়ের উপরেও থাকে। তাহলে ছোট ভাইয়ের উপরে একটা হাত দিলাম। এখন ছোট ভাইয়ের উপরে কি শুধু বড় ভাইয়েরই থাকে, মেজো ভাইয়ের থাকে না? বাট বড় ভাইয়ের মতো কি পুরোপুরি দিতে পারে? অল্প দিতে পারে। সুতরাং মেজো ভাইয়ের অল্প, মেজো ভাইয়ের অল্প দিয়ে দিলাম। তাইলে যার উপরে হাত আছে বড় ভাই এবং মেজো ভাই দুইজনের হাত আছে, তাহলে সে নিশ্চয়ই ছোট ভাই। তাহলে ছোট ভাই লিখতে ছ, এই অক্ষরের নাম হচ্ছে ছ। এই অক্ষরের নাম হচ্ছে ছ। এখন খেয়াল করেন, এই অক্ষরটা দুই ভাবে লেখা যায়। এটা পাতাল, উপরে একটা পাতাল একটা টান দেওয়া আছে, অথবা খাড়া টান দেওয়া আছে। যেভাবে থাকুক না কেন, এই দুইটা অক্ষরের নামই হচ্ছে ছ। এই দুইটা অক্ষরের নামই হচ্ছে ছ, যেভাবেই থাকুক না কেন ছ। তাহলে 5 ভাই আর 3 ভাই, 8 ভাই। ক্লিয়ার? আচ্ছা, ফাইন। এবার আসি, এই অক্ষরটাকে আমি লিখবো এখানে। মনে আছে এই অক্ষরটা গ, রাইট। এখন একরকম কি রাখা যাবে? একরকম তো রাখা যাবে না। যেহেতু একরকম রাখা যাবে না, সুতরাং পাওয়ার একটু বাড়ায় দিতে হবে। ওই যে এখানে পাওয়ার বাড়িয়ে দিছিলাম, মনে আছে? সুতরাং এখানেও পাওয়ার বাড়ায় দিতে হবে। তো এখানে পাওয়ারটা যে বাড়িয়ে দেব, এটা যেহেতু দাগটা এই পাশে আছে, এই জন্য পাওয়ারটা এই পাশে আমরা বাড়িয়ে দেব, মানে যে পাশে দাগটা থাকবে সেই পাশে বাড়িয়ে দেব। খেয়াল করেন, তাহলে এটা যদি হয় গ, তাহলে পাওয়ার বাড়ায় দিলাম। বাংলা বর্ণমালাতে খেয়াল করেন, ক, খ, গ। এই যে গ, এটা হলো সেই গ। এখন একটু মুছে নিই, টিবিজিবি হয়ে গেছে। এই অক্ষরটা ছিল গ। এখন এই গ এর চেয়ে সিনিয়র কে? খ। তাহলে পাওয়ার যেহেতু বাড়ায় দিছি, তাহলে অক্ষরটা হয়ে যাবে খ। তাহলে এই অক্ষরটার নাম খ। তাহলে এটা যদি হয় গ, পাওয়ার বাড়ায় দিলে হবে খ। ভেরি গুড। এখন আপনারা বলবেন, এই অক্ষরটা আমরা পড়েছিলাম দ, একরকম কি রাখা যাবে? রাখা যাবে না। সো আমাদেরও এটাতেও পাওয়ার বাড়ায় দিতে হবে। যেহেতু এই পাশে দাগ দেওয়া ডান পাশে, সুতরাং আমরা ডান পাশে দাগটা বাড়িয়ে দেব। এখন দ, তাই না? তাহলে ত, থ, দ। এই অক্ষরটা ছিল দ। আপনাদের বলতে হবে এই অক্ষরটা কি হবে। রাইট, থ। এই অক্ষরটা হবে থ। তাহলে দিয়ে দিলাম থ। বাংলার মতো, সেম বাংলার মতো। দ পাওয়ার বাড়ায় দিলে হবে থ, মানে এক স্টেপ আগে চলে আসবে। এখন একটা মজার বর্ণ পড়াবো আপনাদের। এটা উল্টা পাল্টা একটা বর্ণ, উপরে কোনো মিল নাই। এইভাবে এক দাগ, এইভাবে এক দাগ, মানে একটা ফালতু বর্ণ। এটা কি বর্ণ? ফালতু বর্ণ। তাহলে ফালতু, ফ। ফালতু, ফ। ফালতু লিখতেও ফ, অক্ষরের নামও ফ। এছাড়া এটা আরেকটা টেকনিক আছে, একটু অপেক্ষা করেন। টেকনিকটা হচ্ছে, খেয়াল করেন, এই যে অক্ষরটা, এটাকে যদি আমি টান দিই ফ এর কাছাকাছি, ফ এর কাছাকাছি, সুতরাং এই অক্ষরটার নাম হচ্ছে ফ। এই অক্ষরটার নাম হচ্ছে ফ। আরেকটা বর্ণ আছে খুব সহজ, এই যে উপরের মতোই, পাতালেও দেওয়া যাবে, খাড়াও টান দেওয়া যাবে। এই যে ছয়ে আমরা পাতালে একটা টান দিয়েছিলাম, এই যে পাতাল, খাড়া, যেভাবেই থাকুক না কেন, এই অক্ষরটার নাম হচ্ছে হ। এই অক্ষরটার নাম হচ্ছে হ। এটা একটা সহজ টেকনিক আছে, খেয়াল করেন। এই দুইটা বর্ণ আমি যদি টান দিই কি হয়ে যায়? হ হয়ে যায়।
সুতরাং এই অক্ষরটার নাম হচ্ছে হ। যেভাবে থাকুক না কেন, পাতালে থাকুক আর লম্বা থাকুক, হ। 14টার মধ্যে আমরা 12টা অলরেডি হয়ে গিয়েছে। ইচ্ছা করে আমি 2টা লিখি নাই, 2টা লিখবো আমি ডান পাশে, এইখানে লিখবো আমি 2টা। দুইটার মধ্যে একটা খেয়াল করেন, ইংরেজি বর্ণমালা জেড বা 2 এর মতো দেখতে, জেড বা 2 এর মতো দেখতে। আসলে কি জেড? আসলে কি 2? না, জেড এর মতো, 2 এর মতো, তাহলে জেড এর মতো, জেড এর মতো, এর র, এর র। সুতরাং এই অক্ষরটার নাম হচ্ছে র, এই অক্ষরটার নাম হচ্ছে র। এরপর আরেকটা আছে এরকম একটা গোল্লা, এটার গায়ের মধ্যে আসলে লুকিয়ে আছে তার উচ্চারণটা বা তার অক্ষরটার নাম কি। যেমন খেয়াল করেন, আমরা বাংলাতে একটা বর্ণমালা আছে অনুস্বার, অনেকেই অনুস্বার বলে, অনেকে উন্নিষ্কার বলে, অনেকে অনুস্ব বলে, যে যেভাবেই বলুক না কেন, উচ্চারণে কি করে খেয়াল করেন, এটাকে আমরা কি উচ্চারণ করি? রং। তাহলে এটা র আর এটা অং, রং। তাহলে আমরা উচ্চারণ করতেছি অং। তাহলে এই অক্ষরটার নাম হচ্ছে অং, এই অক্ষরটার নাম হচ্ছে অং। সো আমাদের 14টা ব্যঞ্জন বর্ণ হয়ে গিয়েছে। এই ছিল আমাদের কোরিয়ান ভাষার 14টা ব্যঞ্জন বর্ণ। এখন অনেকেই শিখেছেন গিয়ক, নিয়ন, দিগত, মিয়ম, বিয়প, রিয়ল, সিয়ত, জিয়ত, ওইগুলো রাইট। বাট যারা একদম নতুন কোরিয়ান ভাষাতে, তারা আমি মনে করি এই ফর্মুলাটা ফলো করলে তারা খুব ভালোভাবে বর্ণমালাগুলো আয়ত্ত করতে পারবে। যেমন এই গ পারলে গিয়ক এমনিতেই পারা যাবে, ন পারলে নিয়ন এমনিতেই পারা যাবে। সুতরাং আমরা এই ফর্মুলাটা ফলো করে 14টা ব্যঞ্জন বর্ণ খুব সহজে আয়ত্ত করতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা আরেকবার একটু রিভাইজ দেই। টান দিলে কি হয়ে যায়? গ। যেটা গ হয় না সেটা ন। টান দিলেই দ। মায়ের ম, বাবার ব। এরা কয় ভাই? 3 ভাই। বড় ভাই সাধারণত কি হয়ে থাকে? সহজ, সরল, সুন্দর, সৎ। তাহলে সবগুলোতে একটা কমন বর্ণ আছে স, অক্ষরটার নাম হচ্ছে স। মেজু ভাইয়ের উপরে হাত থাকবে একটা, তাহলে মেজু ভাই লিখতে জ, অক্ষরের নাম জ। ছোট ভাইয়ের উপর হাত থাকবে কয়টা? 2টা, বড় ভাইয়েরটাও থাকবে, মেজু ভাইয়েরটাও থাকবে। তাহলে ছোট ভাই লিখতে ছ, অক্ষরের নাম ছ। এটার লক্ষণীয় বিষয়, পাতালেও থাকতে পারে, লম্বাও থাকতে পারে, যেভাবে থাকুক ছ। এরপরে এটা যদি হয় গ, এটা হবে খ, পাওয়ার বাড়ায় দিলে। এটা যদি হয় দ, এটা হবে থ। আর এটা ফালতু ওয়ার্ড, কি ওয়ার্ড? ফালতু ওয়ার্ড। তাহলে ফালতু লিখতে ফ, অক্ষরের নাম ফ। আর এটা হচ্ছে হ, টান দিলে কি হয়ে যায়? হ হয়ে যায়। জেড এর মতো দেখতে, এর র, আর এটা হচ্ছে অং। তো এই ছিল আজকের আমাদের ব্যঞ্জন বর্ণগুলো। আপনারা এই ব্যঞ্জন বর্ণগুলো এইভাবে লিখে শেখার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনাদের খুব উপকারে আসবে। সো আজকে ক্লাসটি এই পর্যন্তই। আমি আবারও মোহাম্মদ তুষার, ব্রাদার্স কোরিয়ান ল্যাঙ্গুয়েজের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।